পিডিসি মেইন চ্যাপ্টার, যেটা সেকেন্ড চ্যাপ্টার ভেক্টর থেকে। আচ্ছা, তো ইউজুয়ালি ফিজিক্সের প্রথম দিকের অধ্যায়গুলো একটু সহজ হওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্সের পুরো 2 পেপার মিলে সবচেয়ে ঝামেলার অধ্যায় আসলে ম্যাক্সিমাম ভাগে ভেক্টর। তো ভেক্টরটা একটু বেসিকটা আমরা ক্লিয়ার করে পড়বো। যে কোনো ধরনের মানে আপনি যদি প্রশ্ন তৈরি হয় মনে প্রশ্ন করে নিন, কারণ ভেক্টরের বেসিক যদি ক্লিয়ার না হয় পরবর্তীতে জিনিসগুলো বুঝতে পারবেন না। হ্যাঁ, ছোটখাটো জিনিস বোঝা যায় না। আচ্ছা, এখন হচ্ছে যে সেকেন্ড চ্যাপ্টার যেটা ভেক্টর, ভেক্টর থেকে একটা কথা বলে রাখি, অ্যাডমিশনে খুবই কম প্রশ্ন আসে। হ্যাঁ, ভেক্টর থেকে ইন্টারে অনেক বেশি প্রশ্ন আসে। আপনাদের সময় এইচএসসি তে 100% প্রশ্ন পাবেন, বা কলেজ পরীক্ষা থাকলে ভেক্টর যদি সিলেবাসে থাকে ভেক্টর থেকে প্রশ্ন আসবেই। আচ্ছা, তো আমি আসলে নিজস্ব কোনো বই ফলো করে পড়াইতেছি না, আপনারা যে কোনো একটা বই ফলো করলেই হবে আর কি। ক্ষেত্রে হ্যাঁ, ভেক্টর অধ্যায়ের ক্ষেত্রে যেটা আপনাদের সুবিধা লাগে। এমনিতে হয়তো বলছিলাম যে তপন স্যারের যে বইটা, তপন স্যারের বই, ওনার ভাষাটা একটু বেশি সহজ আর কি, বাট তপন স্যারের বইয়ে ভালো ভালো ম্যাথ কম। হ্যাঁ, অ্যাডমিশন আসার মতো ম্যাথ একটু কম। আচ্ছা, আর হচ্ছে যে অন্যান্য যে ইসাক স্যারের বই কিংবা হচ্ছে আপনার গিয়াস স্যারের বই, ওগুলাতে আপনি অ্যাডমিশনের ম্যাথ বেশ ভালো পাইতে পারেন। যাক, আমাদের ম্যাথ আরো পরে, আমরা থিওরি গুলো ক্লিয়ার করে নিই, তারপরে ম্যাথ। আচ্ছা, তো টপিক গুলো আমি প্রত্যেকটা অধ্যায় শুরুতে করি কি টপিক গুলো লেখা দিই, অধ্যায় কি কি টপিক আছে। তো সেই এটার মধ্যে হচ্ছে ভেক্টর অধ্যায় টপিক গুলো আমি লিখে দিচ্ছি আর কি। হ্যাঁ, প্রথম হচ্ছে আমাদের টপিকটা হচ্ছে সংজ্ঞা। এখানে বেশ কিছু সংজ্ঞা শিখবো। সংজ্ঞা হচ্ছে কিছুটা বোরিং লাগলেও এখানে কিছু বেসিক থাকবে আর কি সংজ্ঞার মধ্যে। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর টপিক যেটা লিখছি সামান্তরিক সূত্র। আপনারা যদি খাতায় লিখে রাখতে পারেন ভালো, আর নাহলে আমি সরে যাচ্ছি ক্যামেরা থেকে, আপনার মোবাইলে স্ক্রিনশট করার অপশন থাকলে স্ক্রিনশট করে নেবেন আর কি। হ্যাঁ, তো দেখতে পারতেছেন 1 নম্বর হচ্ছে সংজ্ঞা আছে, 2 নম্বর হচ্ছে সামান্তরিক সূত্র লিখছি। সামান্তরিক সূত্রের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আপেক্ষিক গতি। হ্যাঁ, আপেক্ষিক গতি লিখছি। পরেরটা লিখছি হচ্ছে বৃষ্টি ছাতা, তারপরটা লিখছি হচ্ছে স্রোত নৌকা। ঠিক আছে, আপেক্ষিক গতি, বৃষ্টি ছাতা, স্রোত নৌকা। তারপর লিখবেন হচ্ছে 3 নম্বর টপিকটা হচ্ছে লম্বাংশ সূত্র। লম্বাংশ সূত্রের প্রথম টপিকটা হচ্ছে অনেক বলের লব্ধি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি আর কি চিন্তা করেন যে একটা বস্তুকে অনেকজন মিলা টানতেছে, এই ক্ষেত্রে বস্তুটার কি রেজাল্ট হবে সেটা হচ্ছে এই টপিক আমরা পড়বো আর কি, অনেক বলের লব্ধি। আর এখানে আবার একটা স্রোতের টপিক আছে, ওই টপিকের সাথে রিলেটেড থাকবে আর কি, স্রোত দুইবার দেখতে পাচ্ছেন। 4 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। এটা নিয়ে আমরা পরে পড়বো অধ্যায়ের মধ্যেই, আয়ত একক ভেক্টর। 5 নম্বরটা হচ্ছে ভেক্টরের গুণন। হ্যাঁ, ভেক্টর কিভাবে গুণ করে, এটা আবার 2 টাইপের আছে। প্রথমে আছে হচ্ছে স্কেলার, পরে আছে হচ্ছে ভেক্টর। ভেক্টরের গুণের মধ্যে স্কেলার কি কাজ করতেছে আমরা পরে দেখবো। আর লাস্ট পার্ট হচ্ছে ক্যালকুলাস। তো লাস্ট পার্ট আসতে অনেক দেরি আছে, এগুলো একটা বিশাল বিশাল টপিক। ক্যালকুলাস যখন আসবে তখন আমরা আবার করবো কি ফিজিক্স ক্লাসে ম্যাথ করবো। হ্যাঁ, ফিজিক্স ক্লাসে ম্যাথের ক্যালকুলাস শিখে আইসা তারপর আবার ফিজিক্সের ক্যালকুলাস করবো আর কি। ক্যালকুলাস একটু বড় টপিক, তো আমরা তত এটা অনেক পরে আর কি, এটার পরের কাহিনী, ওদিকে আপাতত যাচ্ছি না। আমরা আচ্ছা অধ্যায়টা শুরু করতেছি। আচ্ছা, প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করতেছি। সংজ্ঞা, আপনারা ভেক্টরের সংজ্ঞা জানেন, যার মান এবং দিক আছে তাকে আমরা আচ্ছা ভেক্টর বলি। হ্যাঁ, যদি শুধু মান থাকে তাহলে স্কেলার। আচ্ছা, যদি শুধু দিক থাকে, ঠিক আছে, আমি বললাম একটা জিনিসের মান নাই কিন্তু শুধু দিক আছে, তাহলে এটা কিন্তু আসলে সম্ভব না। মান নাই মানেও তাকে হচ্ছে বলতে হবে মানটা হচ্ছে শূন্য, সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে শূন্য ভেক্টর বলে। হ্যাঁ, আচ্ছা আবার বলতেছি, এখানে যে ভেক্টরের সংজ্ঞা হচ্ছে কি যার মান এবং যে রাশির মান এবং দিক আছে তাকে ভেক্টর বলা হয়। এখন কিছু ব্যাপার আছে, আপনাদের ছোটকালে এমসিকিউ আসতো না, নিচের কোনটি স্কেলার রাশি নিচের কোনটি ভেক্টর রাশি। এই ক্ষেত্রে ইন্টার এসব এমসিকিউ হয়তো কম পাবেন, কারণ কি কিছু কিছু টপিক আছে যেগুলোকে মাঝে মাঝে আমরা স্কেলার চিন্তা করি, মাঝে মাঝে আমরা ভেক্টর চিন্তা করি। যেমন আপনাদের 9-10-এ, এটা আমিও 9-10-এর বই আসলে এখন মনে নাই, বাট আপনাদের 9-10-এর তড়িৎ প্রবাহ মোস্ট প্রবাবলি আমি যতদূর মনে পড়ে যে আপনার 9-10-এর তড়িৎ প্রবাহ পড়ছেন ভেক্টর রাশি, মোস্ট প্রবাবলি তড়িৎ প্রবাহ পড়ছেন ভেক্টর রাশি। বাট ইন্টারমিডিয়েটে আমরা পড়বো তড়িৎ প্রবাহ হচ্ছে স্কেলার রাশি। সিমিলারলি আপনার 9-10-এ পড়ছেন ক্ষেত্রফল। হ্যাঁ, ক্ষেত্রফল হচ্ছে স্কেলার রাশি। আর ইন্টারমিডিয়েটে আমরা মাঝে মাঝে পড়বো ক্ষেত্রফল স্কেলার, মাঝে মাঝে পড়বো ক্ষেত্রফলটা ভেক্টর। খুবই অদ্ভুত একটা ব্যাপার না, যে ক্ষেত্রফল আমরা ভেক্টর চিন্তা করবো। আচ্ছা, তো এগুলো আমরা দেখবো, এরকম স্ট্রেঞ্জ কিছু কনসেপ্ট থাকবে আর কি এখানে। আপাতত এগুলো আরো পরের ব্যাপার। এখানে ভেক্টর অধ্যায় শুধুমাত্র সংজ্ঞা, সংজ্ঞা হচ্ছে কি যে রাশির মান এবং দিক আছে তাকে ভেক্টর বলে। আর বললাম যে রাশি শুধু মান তাকে হচ্ছে স্কেলার বলে। আর যে রাশি শুধু দিক, এরকম বলতে কোনো কথা নাই, শুধু দিক কখনোই সম্ভব না। আমি যদি বলি শুধু দিক, তার মানে তার মান আছে বাট মানটা হচ্ছে জিরো, তখন সেটাকে আমরা বলেছি শূন্য ভেক্টর। আচ্ছা, তো ভেক্টরের মধ্যে সংজ্ঞার মধ্যে আরো কিছু এক্সট্রা সংজ্ঞা আছে, সেগুলো একটু দেখেন। সমান ভেক্টর। হ্যাঁ, সমান ভেক্টর কাকে বলে, যদি দুইটি ভেক্টরের
মান এবং দিক একই থাকে। হ্যাঁ, যদি দুইটি ভেক্টরের মান এবং দিক একই থাকে তবে তাকে সমান ভেক্টর বলে। আচ্ছা, খুবই সহজ সংজ্ঞা, আধেরা সংজ্ঞা, বাট এটার মধ্যে কিছু একটা কনসেপ্ট আছে যেটা একটু ক্লিয়ার রাখতে হয়। দেখেন, আচ্ছা, এখানে নিজের জন্য নিচে দুটা কথা লিখে রাখবেন। দিক একই বলতে দুইটি কথা বোঝায়। আচ্ছা, দুইটা কথা কি? লেখা একটু ছোট হয়ে যাচ্ছে, মনে হয় একটু বড় করে লিখি না, দেখা যাবে না। আচ্ছা, তো বললাম কি যে দুইটি ভেক্টরের মান এবং দিক যদি একই হয় তাকে তাদের সমান ভেক্টর বলে। আর দিক একই বলতে দুইটা কথা বোঝাচ্ছে, একটা কি ভেক্টর দুইটা একই রেখায় আছে অথবা ভেক্টর দুইটা সমান্তরাল। আচ্ছা, এই কথাটা মানে কি? মানে হচ্ছে যে মনে করেন এটা একটা ভেক্টর রাখলাম, এই রেখার ভেক্টরটার দৈর্ঘ্য হচ্ছে 5, এটা আরেকটা ভেক্টর রাখলাম, এই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে 5, এই দুটো হচ্ছে সমান্তরাল, এই জন্য আমি তাদের বলতে পারবো সমান ভেক্টর। আরেকটা আছে এখানে হচ্ছে 5 এবং এখানে আরেকটা রেখা আছে যেটা দৈর্ঘ্য হচ্ছে 5, এবং দেখেন এই দুটাকে যদি আপনি যোগ করে দেন তারা কিন্তু একই রেখায় পড়বে, তাহলে এই দুটা হচ্ছে সমান ভেক্টর বলা যাবে। কিন্তু যদি এরকম হয় একটা দৈর্ঘ্য হচ্ছে 5 আরেকটা দৈর্ঘ্য 5 বা একটু এরকম ভাবে আছে, তো তারা কিন্তু সমান্তরাল না, তারা কিন্তু একই রেখায়ও না, হ্যাঁ, তারা ক্রস করে ফেলবে, অর্থাৎ এই দুটা সমান ভেক্টর বলা যাবে না। হ্যাঁ, মান সমান হইলেও আমরা সমান ভেক্টর বলবো না, কারণ সমান ভেক্টরের সংখ্যা হচ্ছে মানও সেম হইতে হবে, দিকও সেম হইতে হবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে অবস্থানের ব্যাপারে কিন্তু ভেক্টরের কোনো সংজ্ঞা বলে নাই। হ্যাঁ, মানে বুঝছেন কি? মনে করেন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ধরেন একটা মানুষ দুনিয়া এলাকায় দাঁড়ায় আছে, হ্যাঁ, দুনিয়াতে দাঁড়ায় আছে, একটা মানুষ যাত্রাবাড়িতে দাঁড়ায় আছে। ঠিক আছে, যে লোকটা দুনিয়াতে দাঁড়ায় আছে সে হচ্ছে দুনিয়া থেকে পশ্চিম দিকে হাঁটলো হচ্ছে 5 মিটার। তাহলে এটা আমি ভেক্টর আকারে কিভাবে লিখবো? ভেক্টর আকারে লিখতে হবে এভাবে, হ্যাঁ, 5 মিটার পশ্চিম। বুঝতে পারছেন কি? ভেক্টর আকারে কিন্তু এভাবে লিখতে হয়, কারণ আপনি যদি লেখেন শুধু 5 মিটার, কারণ আপনি শুধু মান লিখতেছেন, তখন সেটা কিন্তু হচ্ছে স্কেলার। আর আমি যদি লিখি 5 মিটার পশ্চিম, এর মানে আমি পশ্চিম মানও দেখাইছি, দিকও দেখাইছি, তখন সেটা হয়ে গেল ভেক্টর। ভেক্টরের জন্য একটা ভেক্টর চিহ্ন দিচ্ছি। আচ্ছা, ভেক্টর চিহ্ন কিন্তু তীর চিহ্ন দিলেও হয়, তীর চিহ্ন না দিলে শুধু দাগ দিলেও হয়, আবার অনেকে উপরে দাগ দিয়ে নিয়ে নিচে দাগ দেয়, তাতেও ভেক্টর চিহ্ন প্রকাশ করা যায়। সোজা কথা একটা দাগ দিলেই ভেক্টর হয় আর। আচ্ছা, এখন মনে করেন দুনিয়া এলাকায় দ্বারা একজন 5 মিটার পশ্চিম দিকে গেল, আরেকজন যাত্রাবাড়িতে দাঁড়ায় সেও পশ্চিম দিকে 5 মিটার হাঁটলো। এখন এই দুটা কি সমান ভেক্টর হবে কিনা কেউ বলতে পারবেন কি? যে দুনিয়া হ্যাঁ, এলাকায় দাঁড়ায় বলেন। জি জি স্যার, স্যার, হবে। হবে হ্যাঁ, স্যার। সমান হবে। এর কারণ হচ্ছে অবস্থান কিন্তু ফ্যাক্টর না। হ্যাঁ, আপনি কোথা থেকে যাচ্ছেন, কোথায় যাইতেছেন সেটাও ফ্যাক্টর না, জাস্ট ফ্যাক্টরটা হচ্ছে মানটা এবং দিকটা, আর কোনো কিছু না। দেখেন, এটা খুবই সহজ জিনিস ছিল, এটা ভাবতেছেন আর এটা পারি, বাট একটু পরে দেখবো একটা ট্রিক কোশ্চেন থাকবে, তখন দেখবেন এটা আবার প্যাচ থেকে যেতেছে হয়তো, একটু খেয়াল করেন। এবার হচ্ছে বিপরীত ভেক্টর। স্যার, হ্যাঁ, বলেন। স্যার এই যে এই ক্লাসগুলো স্যার রেকর্ড করা কোথায়, মানে রেকর্ড করা ওগুলো কোথায় পাবো? ও, লাস্ট ক্লাস তো দিছিলাম ইউটিউবে, পাইছেন না? ইউটিউবে লিংক দিয়ে দিছিলাম গ্রুপে। ও আচ্ছা, জি স্যার, ইউটিউব। জি স্যার, পাইছি, ওরে দিয়ে দিব, হয়তো খেয়াল করে নাই। আচ্ছা, এমনিতে একটা হচ্ছে ইউটিউবে দিতে কি একটু টাইম লাগে, বুঝছেন, কারণ জুমের রেকর্ডের কোয়ালিটি উল্টা পাল্টা, তো তো দেখা যায় এটা এডিট করে আমি যখন ইউটিউবে দেবো ফাইলের সাইজ দেখা যায় 6-7 জিবি হয়ে যায়, বুঝছেন। তো নেটের মাথা খারাপ হয়ে যায় এত বড় ফাইল আপলোড করতে গিয়ে। তো এই জন্য হয়তো কিছু কিছু ক্ষেত্রে, যেমন আজকে আমি একটু ব্যস্ত থাকবো, তো আমি করবো কি আজকে আপনাদের জুমের লিঙ্কটাই আপনাদের দিয়ে দেবো। হ্যাঁ, ইউটিউবের না, একদম ডাইরেক্ট জুমের লিঙ্কটাই আপনাকে দিয়ে দেবো, ওখান থেকে দেখতে পারবেন, সমস্যা নেই। ওই স্পিড লিংকে ভালো ঢুকলে হবে। কি পেয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ, এটা লিঙ্ক প্লে করলে পাওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তো বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর কাকে বলা হইতেছে? যদি দুইটি ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত হয়, যদি দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত হয়, তাহলে তাদের বলা হচ্ছে বিপরীত ভেক্টর। আচ্ছা, তাহলে বিপরীত ভেক্টরের কথা হচ্ছে মান সেম থাকতে হবে কিন্তু দিকটা অপোজিট হতে হবে। তার মানে
আমি যদি বলি একটা ভেক্টর হচ্ছে 3 মিটার উত্তর, হ্যাঁ 3 মিটার উত্তর, এটা বিপরীত ভেক্টরটা তাহলে কি হয় বুঝতে পারতেছেন কি? এর বিপরীত ভেক্টরটা হবে 3 মিটার দক্ষিণ। 3 মিটার দক্ষিণ, হ্যাঁ, যে আপনি উত্তর দিকে যত হাঁটলেন মানটা পুরোপুরি সেম থাকতে হবে আর কি, হ্যাঁ মান সেম থাকবে, জাস্ট দিকটা অপোজিট হতে হবে। তাহলে আবার একই কথা, দিক বিপরীত বলতে কি বুঝাইতেছে? দিক বিপরীত মানে রেখা দুইটা একই রেখা থাকবে, মানে যেরকম ভাবে একটা এরকম আরেকটা হয়তো এরকম, অথবা তারা কি এটা একটা অপশন, অথবা তারা সমান্তরাল থাকবে, হ্যাঁ একটা এরকম একটা এরকম, নাহলে কিন্তু আমি দিক বিপরীত বলতে পারবো না। আগেরটার মতোই দিক সমান মানেও কিন্তু একই রেখা সমান্তরাল, দিক বিপরীত বলতেও একই রেখা সমান্তরাল, এটা বোঝানো হয় আর কি। আচ্ছা, আচ্ছা এরপরেরটা হচ্ছে একটু অড জিনিস, বিপ্রতি ভেক্টর। আচ্ছা এই জিনিসটা আমার কাছে পুরাই লেম লাগে, আমি এটা প্র্যাকটিক্যাল কোনো প্রয়োগ দেখি নাই, পুরো আজাইরা জিনিস। যিনি ফার্স্ট এই ভেক্টর সংজ্ঞা বানাইতেছেন তার মনে হইতেছে যে এটা অলস বসে আসে একটা নতুন সংজ্ঞা বানায় ফেলি, হয় বানায় ফেলছে আর কি, বিপ্রতি ভেক্টর। এটা কাকে বলা হইতেছে? যদি দুইটি ভেক্টরের দিক একই হয় কিন্তু মান পরস্পরের গুণক বিপরীত হয়, তবে তাদের 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 বিপ্রতি ভেক্টর বলে। আচ্ছা, তো এখন আহ এখানে আসলে বুঝাইতেছে কি, তার আগে একটা জিনিস ক্লিয়ার করেনি, গুণক বিপরীত, হ্যাঁ সংজ্ঞাটা বলা হয়েছে কি, যদি দুইটি ভেক্টরের দিক একই হয় কিন্তু মান পরস্পরের গুণক বিপরীত। আচ্ছা গুণক বিপরীত কথা মানে হচ্ছে, আমি যদি আপনাকে যখন জিজ্ঞেস করি যে 5 এর অপোজিট সংখ্যাটা কি, 5 এর অপোজিট, কারো কারো মাথায় আসতে পারে -5, কারো কারো মাথায় আসতে পারে 1/5, ঠিক না? দুই ধরনের মানে অপোজিট সংখ্যা বলতে আমরা উল্টাইতেও পারি, চিহ্ন উল্টাইতে পারি, দুই ধরনের কাজ করে থাকি আসলে। তো যদি কখনো বাংলায় বলা হয় গুণক বিপরীত, এর মানে হচ্ছে আপনি এই কাজটা করবেন, হ্যাঁ জাস্ট আপনি এই যে মানটাকে উল্টাই দিবেন আর কি, গুণের বা ভাগের দিক দিয়ে উল্টাই দিলেন। আর এটাকে বলা হয়েছে যোগজ বিপরীত। স্যার এটাকে যোগজ কি বিপরীত গুণাত্মক বিপরীত বলে? না, গুণোত্তক আসলে শব্দটা বলে না, জাস্ট গুণক বিপরীত বলা হয় usually। গুণোত্তকও বলতে পারে, আমি আসলে তো বাংলা শব্দের সাথে আমি একটু পরিচিত না, গুণোত্তক বলার কথা নাই, আমি যদি জানি গুণক বিপরীত হবে। আচ্ছা এখন হচ্ছে, তাহলে বলা হইতেছে কি যে দুইটা ভেক্টর দিক একই হবে কিন্তু মান পরস্পরের গুণক বিপরীত হবে। তাহলে আমাকে কি বলতে পারবেন, আমি যদি একটা ভেক্টর লিখি ধরেন 4 মিটার পূর্ব, হ্যাঁ এইটার বিপ্রতি ভেক্টরটা কি হবে? বিপ্রতি 1/4 মিটার পূর্ব। এটা হবে 1/4 1/4 মিটার পূর্ব। থ্যাংক ইউ। তাহলে তাদের মান উল্টা বাট তাদের দিক সেম, মানে পুরো আজের একটা জিনিস আর কি, হ্যাঁ এটা জানি আমার কোনো লাভে আসবে না। তো আমি যদি একটা ভেক্টর আঁকি এরকম 4 মিটার পূর্ব, যেটা আমি আঁকলাম আর কি, তাহলে এটার বিপ্রতীকটা কি হবে? দিকটা সেম থাকবে বাট মানটা অনেক কমে যাবে, কিন্তু ঠিক না, কারণ 4 এর উল্টায় যাচ্ছে 1/4 হয়, দেখা যাচ্ছে না মনে হয় 1/4 হয়, 1/4 মানে তো খুবই অল্প, মাত্র 0.25। তো এটা 4 মিটার পূর্ব আর এটা হচ্ছে 1/4 মিটার পূর্ব, এই আর কি। আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। আচ্ছা অবস্থান ভেক্টর হচ্ছে যে আহ, অবস্থান ভেক্টর আমরা আপাতত এখানে না করে আমরা পরে করবো, এখানে ব্যাখ্যা করলে আবার ঝামেলা। এরপরে যেটা করবো সেটা হচ্ছে একক ভেক্টর। আচ্ছা একক ভেক্টর মানে কি, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে আর কি, হ্যাঁ এক একক মানে কি, আমি ধরেন এতক্ষণ স্মরণ নিয়ে কথা বলতেছি, স্মরণের একক কি হয়? মিটার। আমি যদি বেগ নিয়ে কথা বলতাম তাহলে এককটা কি হতো? মিটার পার সেকেন্ড। সো একক ভেক্টর কাকে বলা হইতেছে, মানে আমি যদি বলি স্মরণের একক ভেক্টর, আপনি বলবেন এটার মান হচ্ছে 1 মিটার। আমি যদি বলি বেগের একক ভেক্টর, আপনি বলবেন এটার মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তো এই একক দ্বারা আসলে এগুলোর কথা বুঝাইতে হবে, হ্যাঁ এটা। তো আমাদের তো আপাতত এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, আমরা জাস্ট ভেক্টরের কনসেপ্ট করতে চাই, একক নিয়ে আমরা ঝামেলা করবো না। তাহলে আমাদের আপাতত মাথায় রাখলে হবে যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। আচ্ছা এখন হচ্ছে একক ভেক্টরের কাজটা কি একটু দেখি, হ্যাঁ তো তার
সাপোজ আমি কোথাও একটা জিনিস লেখা রাখছি শুধু পূর্ব, শুধু পূর্ব লেখা রাখছি, এটা আগে পিছে কিছু লিখি নাই। তো বাই ডিফল্ট আপনারাই চিন্তা করেন, এটা আগে পিছে যদি কিছু না থাকে তাহলে এটা আগে মনে মনে আমরা কত ধরবো? এক ধরবো। আর যদি এটা আমি এক ধরেই ফেলি তাহলে আমি চিন্তা করেন আমি এরকম একটা জিনিস ধরতেছি না, যেটা এমন একটা রাশি যার দিক আছে এবং মান আছে, কিন্তু মান কিন্তু এক। যেহেতু তার মান এক, তার মানে সে নিজেই কিন্তু আসলে কি একক ভেক্টর। তাহলে আমরা আসলে এটা থেকে কি কনক্লুশন করতে পারি? আমি জিনিস আবার সংক্ষেপে বলতেছি, কারো বুঝতে সমস্যা হইলে, যে আমি যদি কোথাও শুধু দিক লিখি, কোনো মান না লিখি, অটোমেটিক্যালি ওই মানটা আমরা ওয়ান ধরে নিতে পারি। আর যেহেতু মানটা ওয়ান ধরে নিচ্ছি, তাহলে একক ভেক্টরের সংখ্যা অনুযায়ী তাকেই আমরা একক ভেক্টর বলতে পারি। তাহলে আমরা একক ভেক্টর কাকে বলতেছি? শুধুমাত্র যদি কোথাও দিক লেখা থাকে তাই হচ্ছে একক ভেক্টর। এটা কিন্তু বইয়ের ভাষা না, হ্যাঁ, এটা আপনার নিজেরাই ভাবে চিন্তা করতে হবে। বইয়ে কিন্তু এত ডিটেলে যায় নাই, বই খালি বলা হয়েছে যে ভেক্টরের মান হচ্ছে এক। আর আমাদের এটা বুঝতে হবে, এটা আসলে বুঝাইছে কি, যে এই রাশিটা শুধু দিক দেখা যাচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে একক ভেক্টর। তাহলে আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। হ্যাঁ, সাপোজ আমি একটু আগে লিখছিলাম যে, ধরেন এখন নতুন করে লিখলাম 10 মিটার উত্তর, এই পুরোটা হচ্ছে একটা ভেক্টর। এখন আমরা জানি একটা ভেক্টরকে ভাঙালে একটা মান পাওয়া যায়, একটা দিক পাওয়া যায়। আমি চিন্তা করে দেখি, এখানে কিন্তু মানটা হচ্ছে 10 মিটার, দিকটা কিন্তু হচ্ছে উত্তর। ইনফ্যাক্ট মনে করেন আমি এই যে দূরত্বটা, এটাকে প্রকাশ করলাম সাপোজ এ দ্বারা, হ্যাঁ, যে এ একটা দূরত্ব, এটা হচ্ছে 10 মিটার উত্তর। তখন আপনি চিন্তা করবেন, আচ্ছা ঠিক আছে, এটা 10 মিটার উত্তর নাইলে হইলো, বাট 10টা আসলে কিন্তু ভেক্টর না, 10 কিন্তু জাস্ট স্কেলার। তখন আপনি বলবেন যে তাহলে 10 যেহেতু ভেক্টর না, ওর উপর ভেক্টর চিহ্নটা না দিই। হ্যাঁ, ওর উপর ভেক্টর চিহ্নটা না দিই, ঠিক আছে, দিলাম না। তাহলে জাস্ট এভাবে লিখবো, এ হচ্ছে 10 মিটার উত্তর, 10 মিটার হচ্ছে মান, উত্তর হচ্ছে দিক। এখন ফিজিসিস্টরা চিন্তা করলেন, এটা কিন্তু আমি তো আরেক ভাবে লিখতে পারি। কিভাবে? এটা হচ্ছে পুরাটা মিলে একটা ভেক্টর, তার মানে ও হচ্ছে একটা ভেক্টর। এখানে আমি লিখে দিলাম হচ্ছে ভেক্টর। আর এটাকে বলেন তো, ভেক্টরের যেহেতু দুইটা পার্ট, তার মানে বলা যায় না এই পার্টটাই হচ্ছে আমার কি মান, আর এই পার্টটাই হচ্ছে আমার কাছে কি দিক। দিকের উপর আমি দিলাম তীর চিহ্ন। আচ্ছা, ফাইনালি আমি চিন্তা করতেছি যে এই যে মান এবং দিক, এই শব্দগুলো কিন্তু পুরো খাঁটি বাংলা ভাষা, ঠিক না? আমি যদি ইংলিশে বলি তাহলে এটাকে বলা হয় কি ম্যাগনিটিউড, এটাকে বলা হচ্ছে ডাইরেকশন। হ্যাঁ, ম্যাগনিটিউড ইংলিশ ওয়ার্ডটা হয়তো আপনারা অনেকে জানেন, এটাকে বলা হয় ম্যাগনিটিউড, এটাকে বলা হয় ডাইরেকশন, দিক। আচ্ছা, এখন তাহলে এটা হচ্ছে খাঁটি বাংলা বা খাঁটি ইংলিশ ওয়ার্ড আর কি। বাট ফিজিক্সে তো আমরা খাঁটি বাংলা ইংলিশ ইউজ করি না, আমরা একটু স্টাইলিশ ওয়ার্ড ইউজ করতে পছন্দ করি। হ্যাঁ, এই জন্য আমরা চিন্তা করলাম যে এটা এভাবে না লিখে এটা অন্যভাবে চিন্তা করা যায় কিনা। এটাকে আমরা এখন থেকে লিখবো এভাবে, ভেক্টর। এখন আপনারই বলেন যে এটাকে শুধু কি লেখা যেতে পারে? আমরা জানি একটা শুধু মানকে আমরা জানি কি বলে বলতে পারি, যে একটা রাশি শুধু মান আছে তাকে কি বলতে পারি? স্কেলার, ঠিক না? শুধু মান, স্কেলার। আচ্ছা, এখন আমি যদি এই জিনিসটা সরায় ফেলি, শুধু 10 মিটারকে সরায় ফেলি, বাকি আছে কি উত্তর, মনে মনে মানে শুধু উত্তর বাকি আছে। যদি খালি উত্তরের দিকে তাকাই, মনে মনে কিন্তু এখানে একটা ওয়ান আছে। তাহলে বলা যায় না এটা কিন্তু আসলে একটা দিক যার মান হচ্ছে ওয়ান, অর্থাৎ এটা একটা কি ভেক্টর? একক ভেক্টর। অর্থাৎ আমরা বলতে পারি যে ভেক্টর ইকুয়ালস টু স্কেলার ইনটু একক ভেক্টর। জিনিসটা কারো সমস্যা হলে একটু প্রশ্ন করেন। হ্যাঁ, আমি সংক্ষেপে আবার বলতেছি, ভেক্টরকে ভাঙাইলে মান এবং দিক পাওয়া যায়। আমরা জানি মান মানে হচ্ছে স্কেলার, মানে আমরা জানি শুধু মানকে আমরা কিন্তু স্কেলার বলে থাকি। আর একটু আগে যে এই সংজ্ঞা থেকে যে কনক্লুশনটা দিলাম, কনক্লুশনটা হচ্ছে কি, কোন রাশিতে যদি শুধু দিক দেখতে পারি, মানে যেটা মান মনে মনে ওয়ান ধরা যায়, তাকে কিন্তু আমরা বলতে পারি কি একক ভেক্টর। তাহলে ভেক্টর সমান হচ্ছে স্কেলার ইনটু একক ভেক্টর। এটাই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন আর কি। হ্যাঁ, এটা একটু খাতায় লেখা রাখেন, যারা খাতায় কম লিখতেছেন এটা লেখা রাখেন। এগুলো কিন্তু বইয়ে ভাবে ভেঙে লেখা নাই। হ্যাঁ, আপনার বই ঘাটলেই পাবেন। একটু মানে আমরা ডিসকাস করে বুঝতে দিতেছি আর কি, বেসিক একটু ভেঙে ভেঙে পড়তেছি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে, তো এই পাশে আমরা একটু আগে চিন্তা করছিলাম যে স্কেলারের উপর তো ভেক্টর চিহ্নটা আমি সরাই ফেলছিলাম, মনে আসছে না? যে এখানে যে 10 মিটার ছিল তার উপর থেকে কিন্তু ভেক্টর চিহ্নটা সরাই ফেলছি। তাহলে এখানে ভেক্টর চিহ্নটা দেওয়া উচিত কার উপর? একক ভেক্টরের উপর। তো এখন ফিজিক্সটা চিন্তা করলেন, একক ভেক্টরের উপর আমি এই চিহ্নটা না দিয়ে একটা কাজ করি, একক ভেক্টরটার উপর আমরা এরকম একটা উল্টা ভি চিহ্ন দিই। হ্যাঁ, ক্যাপ চিহ্ন বলে এটাকে, টুপি চিহ্ন, উল্টা ভি। এই উল্টা ভি চিহ্নটা দেওয়া কি বোঝায়? যদি আমি কখনো কোনো কিছুর উপর উল্টা ভি চিহ্ন দেখি, আমি বুঝবো কি সেটা ভেক্টর, ঠিক আছে, বাট সেটা কিন্তু একক ভেক্টর, অর্থাৎ এই জিনিসটার মান হচ্ছে কত? ওয়ান। তাহলে দেখেন তো একটা জিনিস বুঝুন কিনা, যে আমি যদি লিখি বি একটা ভেক্টর, এটা হচ্ছে
20 মিটার ইস্ট। বি একটা ভেক্টর যেটা হচ্ছে 20 মিটার ইস্ট। এটা এখন দেখা যায় বুঝেন কিনা। এটা মানে বোঝাচ্ছে ইস্ট, ইস্ট মানে হচ্ছে পূর্ব দিক, মানে শুধু দিক। এটার উপর আমি একটা টুপি চিহ্ন দিচ্ছি, টুপি চিহ্ন দেওয়া মানে এটার মান হচ্ছে 1। আর 1 এর সাথে যদি আপনি 20 গুণ করেন, দেখেন এটা কিন্তু 1, এটা হচ্ছে 20, তারা পাশাপাশি আছে, অবভিয়াসলি তারা গুণাকারে আছে, ঠিক না? 1 এর সাথে 20 গুণ করলে কিন্তু মানটা বেশি থাকে, তো কোনো টেনশন নাই, মানটা বেশি থাকবে। আর এটা টুপি চিহ্ন দ্বারা বোঝাচ্ছে কি এটা মান হচ্ছে 1, বাট এটা একটা ডাইরেকশন আছে। ডাইরেকশনটা কোনটা? ই ফর ইস্ট বা পূর্ব দিক। তো আমি যদি একটা ভেক্টর লিখি যে এম ভেক্টর, এম ভেক্টর সমান হচ্ছে দেখলাম 30 মিটার নর্থ, এখানে একটা টুপি চিহ্ন দেবো। এই কথার মানে বোঝাচ্ছে কি একটা লোক উত্তর দিক বরাবর 30 মিটার হাইটে গেছে, এটাকে আমি ভেক্টর চিহ্ন দ্বারা প্রকাশ করতে চাইছি। হ্যাঁ, এভাবে একটা ভেক্টরকে প্রকাশ করা হয়। ভেক্টর হচ্ছে কি, ভেক্টর ইকুয়ালস টু স্কেলার ইনটু একক ভেক্টর। আপনারা এভাবে চিন্তা করবেন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা একটা স্কেলার আছে আমার কাছে, হ্যাঁ স্কেলার, আমি এটাকে ভেক্টর বানাইতে চাই, তাহলে কি দিয়ে গুণ করা লাগবে? স্কেলারকে ভেক্টর বানাইতে হলে তাকে একটা একক ভেক্টর দিয়ে গুণ করা লাগবে। আপনাকে যদি বাংলা ভাষায় বলতাম তাহলে কিন্তু আপনি ঠিক সহজে বলতে পারতেন, ঠিক না? আমি যদি বলতাম আমার কাছে একটা মান আছে, আমি এটাকে ভেক্টর বানাইতে চাই, কি করা লাগবে? আপনি বলে ফেলতেন না মান থাকলে এটা একটা দিক দিলেই হবে। সিমিলারলি একই ভাবে আমি যদি বলি আমার কাছে স্কেলার আছে, আমি এটাকে ভেক্টর বানাইতে চাই, কি করলে হবে? আপনি বলবেন এটাকে জাস্ট একটা একক ভেক্টর দিলেই হবে, এই আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন এই পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা? না। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি একটু সামনে আগাই। তো এতক্ষণ আমি যে এক্সাম্পল গুলো দিলাম যে একক ভেক্টর উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ, এরকম কোনো ম্যাথ আপনাদের বইয়ে নাই। হ্যাঁ, উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম আমরা অবশ্যই ফিজিক্সে ম্যাথ করবো না, ঠিক আছে? কারণ সবসময় তো আমি একদম পারফেক্টলি উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম বরাবর না, আমি কোনাকুনিও যেতে পারি র্যান্ডমলি। ইভেন কি আমি এই বরাবর মানে সামনে পিছনে মুভ না করে কোনাকুনি উপরের দিকে যেতে পারি। একটা পাখির কথা চিন্তা করে উত্তর দেশে উপরের দিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো সবকিছু তো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দিয়ে ব্যাখ্যা করা যাবে না, এক্ষেত্রে আমাদের কিছু সমস্যা তৈরি হবে। ওগুলো আমরা আস্তে ধীরে সামনে সলিউশন করবো। তার আগে আরেকটা আমরা এক্সাম্পল দেখি, এটাও ফিজিক্স এর এক্সাম্পল না, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আপনারা যদি কখনো মোবাইলে গেম খেলে থাকেন কিংবা হচ্ছে যে কোনো আর্মি মিলিটারি মুভি দেখে থাকেন, আপনারা হয়তো দেখছেন যে আর্মিরা যখন কমব্যাট ফিল্ডে থাকে আর কি, মানে যুদ্ধের সময় ওরা যখন একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করে, ধরেন কেউ যদি বলে যে আপনি আপনার সামনের দিকে একজন সোলজার আছে গুলি করেন, ওরা কিন্তু এত কিছু বলে না সামনের দিকে, ওরা ডাইরেক্ট বলে কি যে লুক এট ইউর 12, ঠিক না? এই সিস্টেম কি সবাই জানেন? 12, 9, 6 এগুলো সিস্টেম গুলা হয়তো অনেকে আইডিয়া আছে, না থাকলে একটু বলি। যে বলা হয় কি যে একটা মানুষের সামনের দিকটাকে চার পাঁচটাকে ঘড়ি চিন্তা করা হয়। হ্যাঁ, আমার সামনের দিকে হচ্ছে 12টা বাজে, এরপর এখানে 1টা 2টা, ডান দিকে হচ্ছে 3টা 4টা 5টা, তারপর পিছন দিকে হচ্ছে 6টা, আবার এদিকে হচ্ছে 7 8 9, তারপর যেখানে 10 11 12, এভাবে আর কি চিন্তা করা হয়। হ্যাঁ, আমি যদি বলি তোমার 9 o'clock থেকে, হ্যাঁ বলা হয় এভাবে 9 o'clock, আমি যদি বলি তোমার 9 o'clock এর দিকে তাকাও, তাহলে তুমি বুঝছো তুমি কোন দিকে তাকাবা? ডাইরেক্ট তোমার বাম দিকে। দেখেন বুঝতে সমস্যা হলে বললেন। হ্যাঁ, আমি যদি বলি লুক এট ইউর 6 o'clock, লুক এট ইউর 6 o'clock মানে তোমার পিছন দিক থেকে একজন আসছে, এরকম আর কি। আমি যদি বলি লুক এট ইউর 3 o'clock, তাহলে ডান দিক থেকে। আমি যদি বলি লুক এট ইউর 5 o'clock, তাহলে কি পুরোপুরি পিছনে না, পিছন থেকে কত ডিগ্রি, 30 ডিগ্রি দূরে আর কি, এই বরাবর। এভাবে আর কি বিভিন্ন ডিরেকশন চিন্তা করা হয়। বাট এই সিস্টেমের কিন্তু সমস্যা বুঝতে পারতেছেন আশা করি। এভাবেও কিন্তু আপনি খালি আপনার সামনে পিছনে 4-5টা করতে পারতেছেন, বাট উপরেরটা করতে পারতেছেন না। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন আমাকে একটা প্রশ্ন উত্তর দেন যে এই 12 o'clock 3 o'clock এই সিস্টেমটা বেশি ভালো নাকি নর্থ সাউথ ইস্ট ওয়েস্টটা বেশি ভালো? কি বলতে পারবেন কি এটা? 12 o'clock বেশি ভালো, হ্যাঁ, এটা কেন ভালো বলতে পারবেন? বেশি ডিরেকশন দেওয়া যায়। বেশি ডিরেকশন দেওয়া যায়, এক্স্যাক্টলি। এটাতে 12টা ভাগ করা যাচ্ছে, ঠিক আছে, চারপাশে। কিন্তু নর্থ সাউথ ইস্ট ওয়েস্টে মাত্র আমি 4 ভাগ করতে পারতেছি, সো এটা বেশি এফিশিয়েন্ট না, দক্ষ না, তো এটার জন্য ভালো না। আর 12 o'clock 9 o'clock কিন্তু আমাদের আপাতত এই দুইটা এক্সাম্পল চিন্তা করলে ভালো, যে এটাতে 12 ভাগ করা যাচ্ছে। বাট ফিজিক্সে এর চেয়ে ভালো এফিশিয়েন্ট ওয়ে বের করা হয়েছে, যেখানে 12 না, আপনি একদম অসীম সংখ্যক দিক বলতে পারবেন না। এটা আমরা পরে পড়বো, এখন ওদিকে যাই নাই। আচ্ছা, তো এখন আমাকে বলেন, যদি আমি একটা ভেক্টর লিখি, হ্যাঁ ধরেন আমি একটা ভেক্টর লিখলাম 10 মিটার 2 o'clock, 10 মিটার 2 o'clock, এটার বিপরীত ভেক্টরটা কে বলতে পারবেন? চিন্তা করে 8 বলতে পারেন o'clock, কিনা? 8 o'clock। হ্যাঁ, মান কিন্তু সেম থাকবে 10 মিটার, বাট এখানে হবে হচ্ছে 8 o'clock। দেখেন সবাই বুঝছেন কিনা, না বুঝলে বললেন কিন্তু। আমরা ঘড়ি থেকে, আপনাদের সামনে যে ঘড়ি থাকে, ঘড়ি দিকে তাকালে বুঝবেন 2 এর এক্স্যাক্টলি অপোজিটে কিন্তু 8 আছে। ঠিক একইভাবে আমি যদি বলি 4 মিটার 6 o'clock,
এটার বিপ্রতীপ ভেক্টরটা কি হবে বলেন তো? বিপ্রতীপ 1/4 1/6 1/4, বাট এখানে কিন্তু ঠিকই কি হবে 6, কারণ দিক তো চেঞ্জ হবে না, ঠিক না? এটা কিন্তু মান না, মনে আছে না? এটা জাস্ট দিক বোঝাচ্ছে, এটা কিন্তু 6 কোনো ভ্যালু বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে যে 6 মানে পিছন দিকে আর কি, এই আর কি। হ্যাঁ, তো বিপরীত বিপ্রতীপ ভেক্টর সম্বন্ধে আমাদের হালকা পাতলা আইডিয়া হইলো। আচ্ছা, এরপরে যেটা ধরতেছি সেটা হচ্ছে ভেক্টর যোগের নিয়ম। ভেক্টর যোগের নিয়ম তো দেখতে পাচ্ছেন, এরকম কোন টপিক আমি টপিক লিস্টে লেখা দেই নাই, ভেক্টর যোগের নিয়ম মাত্র বলতেছি আর কি নতুন করে। তো ওই যে এটা তো মেজর টপিক না, তো এই জন্য টপিক লিস্টে লিখি নাই আর কি, তো একদম শুরুতে এটার ভিতরে আমাদের মেজর টপিক গুলো আছে। আচ্ছা, ভেক্টর যোগের নিয়মের ব্যাপারে কিছু কথা বলে নেই। ভেক্টর যোগের নিয়ম আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভেক্টর যোগের নিয়ম কয়টা, আপনি কিন্তু আসলে এক্স্যাক্টলি উত্তর দেওয়া উচিত না। কেন উচিত না? আমাদের এই টপিকটা শেষ করার পর আপনারাই বুঝতে পারবেন যে কেন আসলে উচিত না। প্রথমে হচ্ছে যে ভেক্টর যোগের নিয়ম আপনাদের শুধুমাত্র আপনার খাতায় ভাবে লিখবেন আর কি। হ্যাঁ, খাতা যদি এখন না লিখেন, পরে ভিডিও দেখে দেখে খাতায় ভাবে লিখবেন। ইসাক স্যারের বই অনুযায়ী, এইটা কিন্তু আসলে আমি সিরিয়াসলি লিখতেছি না। হ্যাঁ, এটা আমি বুঝাচ্ছি একটু মকারি করে লিখতেছি আর কি। হ্যাঁ, শুধুমাত্র ইসাক স্যারের বই এই কথাটা লিখছে, অন্য কোনো বই লেখে নাই। ইসাক স্যারের বই অনুযায়ী ভেক্টর যোগের নিয়ম 5টি। 5টি। 1 নম্বর হচ্ছে সাধারণ সূত্র, 3 নম্বর হচ্ছে ত্রিভুজ সূত্র, 3 নম্বর হচ্ছে বহুভুজ সূত্র, 4 নম্বর হচ্ছে সামান্তরিক সূত্র, আর 5 নম্বর হচ্ছে লম্বাংশ সূত্র। টোটাল 5টা। হ্যাঁ, আবার বলতেছি সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র আর হচ্ছে লম্বাংশ সূত্র। এই 5টা দেয়া আছে। এখন আমি কিন্তু যে মকারি করে কথাটা যে বললাম, এটা কিন্তু আসলে স্যারকে মকারি করতেছি না, উনি বইয়ে লিখছে যে ভেক্টর যোগের নিয়ম 5টি। এখন উনি কিন্তু এটা বুঝায় না যে ভেক্টর যোগের নিয়ম এই এক্স্যাক্টলি এই 5টাই, এর চেয়ে কমন, এর চেয়ে বেশিও না। উনি বইয়ে 5টা ভেঙে ভেঙে লিখছে যাতে স্টুডেন্টরা পড়তে সুবিধা হয় আর কি। হ্যাঁ, এখন আপনারাই পড়ে দেখবেন আসলে ভেক্টর যোগের নিয়ম অ্যাকচুয়ালি 5টা না, ভেক্টর যোগের নিয়ম আসলে মাত্র 2টা, মাত্র 2টা, এতগুলো না। আমরা ভেঙে ভেঙে পড়বো তখন দেখবেন। আর সমস্যা হচ্ছে এত কিছু বলতেছি কেন, এটা আমি পরীক্ষা বা কলেজ পরীক্ষায় এমসিকিউতে আসতে দেখছি। হ্যাঁ, ভেক্টর যোগের নিয়ম কয়টা, আপনারা তখন বাধ্য হয়ে দাগাইতে হবে 5টা। কিন্তু এটা আসলে এটা আমি কেন বললাম যে আপনারা যদি ভবিষ্যতে, হ্যাঁ, দেখা যায় 3-4 বছর পর আপনার ভার্সিটিতে পড়তেছেন, ছোট ভাই বোনদের হয়তো পড়াইতেছেন যেটা এভাবে হয়, তো ওই সময় যদি কখন আপনারা নিজেরা প্রশ্ন করেন বা টিচার যদি টিচার হয়ে প্রশ্ন করেন ভেক্টর যোগের নিয়ম কয়টা, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এই প্রশ্নটা কখনো করবেন না, এটা কোনো প্রশ্নই হয় না যে ভেক্টর যোগের নিয়ম কয়টা। নিয়ম আসলে ফিক্সড না, অনেকগুলাই তৈরি করা যায়, আপনি এগুলোকে এডিট করে বাড়াইতেও পারেন, তাহলে কম্বাইন করে কমাইতেও পারেন। হ্যাঁ, এরকম এটা কোনো প্রশ্ন হবে না। বাট কলেজ পরীক্ষায় যেহেতু দেয়, আমাদের কিছুই করা নাই, তখন দাগাই দিবেন আর কি ভেক্টর যোগের নিয়ম হচ্ছে 5টা। আচ্ছা, আমরা শুরু করতেছি। প্রথমে হচ্ছে সাধারণ সূত্র। আচ্ছা, তার ব্যাপারে একটা কথা বলে নি, 9-10 মোস্ট প্রবাবলি আপনারা এই কথাটা পড়ে আসছেন যে স্কেলার আর ভেক্টরের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে স্কেলারকে যোগ করা যায় বীজগাণিতিক নিয়মে। হ্যাঁ, আমি যদি 5 এবং 3 স্কেলার যোগ করি, আপনি কিন্তু বলে দিতে পারবেন 8, বাট আমি যদি 5 ইস্ট প্লাস 3 ওয়েস্ট যোগ করতে বলি, তাহলে কিন্তু আপনি 8 বলতে পারবেন না, তখন কিন্তু অ্যান্সার 8 হবে না আসলে। হ্যাঁ, এই জন্য আমাদের দেখতে হবে আসলে মানে ভেক্টরের যোগের ভেক্টরটা মানে বীজগাণিতিক উপায়ে যোগ করা যায় না, ডাইরেক্ট যোগ করা যায় না, যোগ করতে হয় জ্যামিতিক উপায়। এই জন্যই ভেক্টর জাস্ট যোগ করার জন্য আমাদের কতগুলো সূত্র শিখা লাগতেছে, চিন্তা করেন। অথচ স্কেলার যোগ করা কিন্তু আমরা ক্লাস 1-এ শিখে ফেলছি না, যে আমরা ছোটকাল থেকে শিখে 3 আর যোগ করলে 5, 2 যোগ করলে 5 হয়। বাট ভেক্টর যোগ শিখতেছি 10 বছরের পরে, স্কেলার যোগ করা শিখছি সেই ক্লাস 1-এ, অনেকে ক্লাস 1-এরও আগে শিখছেন। আর ভেক্টর যোগ করা শিখতেছি ইন্টারমিডিয়েটে এসে, বুঝতে পারছেন ঝামেলা নিশ্চয়ই আছে। তো সাধারণ সূত্র প্রথমে হচ্ছে কি বলছে, একই ক্রমে থাকা আহ দুইটি একই ক্রমে থাকা দুইটি ভেক্টরের যোগফল বা লব্ধি প্রথম ভেক্টরটির শীর্ষবিন্দু থেকে
দ্বিতীয় ভেক্টরটির পাদবিন্দুর দিকে হবে। আচ্ছা, কি বলছে? একই ক্রমে থাকা দুইটি ভেক্টরের যোগফল, একই ক্রমে থাকা দুইটি ভেক্টরের যোগফল বা লব্ধি। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা হচ্ছে যে ভেক্টরের ক্ষেত্রে যোগফল শব্দটা বেশি একটা উচ্চারণ করি না। আমি ইনফ্যাক্ট বইয়ে মনে হয় যোগফল লেখে নাই, আমি জাস্ট বোঝার জন্য ফার্স্ট টাইম যোগফল লিখছি, পরের বার আর লিখবো না। যোগফলের সিনোনিমস হচ্ছে লব্ধি ইউজ করবো। ইংলিশ হচ্ছে কি, যোগফলের ইংলিশ হচ্ছে সামেশন, ঠিক না? এটা আপনারা জানেন। আর লব্ধির ইংলিশ হচ্ছে রেজাল্টেন্ট। তো আমাদের আসলে ফিজিক্স বইগুলো, আসলে ফিজিক্স ম্যাক্সিমাম আসলে আমাদের যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পারদর্শী তারাই বানাইছেন, ঠিক না? তো ওনারাই হচ্ছে যে যে ওয়ার্ডটা ইউজ করে আমাদের তো সেটাই অনুবাদ করে পড়তে হবে। ওনারা ইউজ করছেন রেজাল্টেন্ট এখানে, এই জন্য আমরা বাংলায় পড়তেছি হচ্ছে লব্ধি। লব্ধি মানে কি? রেজাল্ট মানে ফলাফল বা লব্ধ যেটা পাইছি, এখান থেকে নাম দেওয়া হচ্ছে লব্ধি। আচ্ছা, কি বলা হইতেছে? একই ক্রমে থাকা দুইটি ভেক্টরের যোগফল বা লব্ধি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরটির পাদবিন্দু দিকে হবে। এই কথার মানে কি? দেখেন, একই ক্রমে থাকা, হ্যাঁ, একই ক্রমে মানে হচ্ছে যে, মনে করেন আমি এখানে একটা ভেক্টর রাখলাম, এটা দিলাম আমি হচ্ছে এ বি, আরেকটা ভেক্টর রাখলাম আমি এখানে, এটা হচ্ছে আমি বিসি দিলাম হচ্ছে বিসি। তাহলে এ বি একটা ভেক্টর এ বি, আরেকটা হচ্ছে বিসি, আমি এই দুটাকে যোগ করতে যাচ্ছি। মোস্ট প্রবাবলি এটা আপনাদের 19 এ হায়ার মেথড ছিল, ঠিক না? আমার যত জানি আর কি, এটা 19 এ হায়ার মেথড ছিল, না থাকলেও সমস্যা নাই, দেখে নিন। প্রথম হচ্ছে এ বি আর বিসি, তো এখানে একই ক্রমে বোঝাচ্ছে কি আর কি, হ্যাঁ, এটা বুঝাইতেছে কি, দেখেন আপনি যখন এ থেকে বি, বি থেকে সি এর দিকে যাবেন, দেখছেন পুরোটা কিন্তু একই সিরিয়ালে যাচ্ছে। আমি তীর চিহ্নগুলো একটু বড় করে দেই। আপনি এ থেকে বি আর বি থেকে সি তে যখন যাবেন, তখন কিন্তু মানে একই ক্রমে যাচ্ছেন। এটা মানে বোঝাচ্ছে কি, এটা পুরোপুরি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হয়ে গেছে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে। আমি যদি দিতাম এদিকে তীর চিহ্ন, তাহলে কিন্তু তারা আর একই ক্রমে থাকতো না। আর যদি একই ক্রমে না থাকে, লজিক্যালি এখানে সাধারণ সূত্র খাটবে না, ঠিক না? কারণ সাধারণ সূত্র খাটানোর জন্য ফার্স্টে বলে দিতে একই ক্রমে থাকতে হবে। আচ্ছা, আপাতত আমরা এবি এবং বিসি দেখতেছি। এবি প্লাস বিসি, হ্যাঁ, এবির সাথে যদি আমি বিসি যোগ করি, অ্যান্সারটা কি বলতেছে? লব্ধি হবে কোন বরাবর? প্রথম ভেক্টরটি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু মানে হচ্ছে শুরুর বিন্দু, আর থেকে দ্বিতীয় ভেক্টরটি পাদবিন্দু মানে হচ্ছে শেষের বিন্দু। তাহলে প্রথমটা শুরু থেকে দ্বিতীয়টা শেষ পর্যন্ত, এটা হচ্ছে তাদের লব্ধি। হ্যাঁ, তাহলে এবি প্লাস বিসি ইকুয়ালস টু কি হবে? এসি। এটা হচ্ছে সাধারণ সূত্রটা, হ্যাঁ। তো এখানে আসলে এত কিছু মানে ভেক্টরটা, এটা দেখে আমার বোঝা যাচ্ছে ভেক্টরটা আসলে সবচেয়ে সহজ বোঝাচ্ছে এই সেন্সে, আপনি এ থেকে বি তে, বি থেকে সি তে গেছেন, আসলে আপনি গেছেন কোথায় কোথায়? আপনি গেছেন এ থেকে সি তে। তাহলে ভেক্টর আসলে এটাই চায় আর কি, আপনি কোথা থেকে শুরু করছেন কোথায় গেছেন, আর কিছুই না। জাস্ট মানটা চায়, মানে কত দূরে গেছেন সেটা, আর কোন দিকে গেছেন সেটা। কোন দিক হয়ে গেছেন সেটা তার কিছু আসে যায় না, হ্যাঁ, বা কোন দিকে গেছেন ফাইনালি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সাধারণ সূত্র। এখন আমাকে একটা এটা যদি করে থাকি, আচ্ছা আমাকে কে বলতে পারবেন কি, এই দুইটার যোগ, এই দুইটা ভেক্টরের যোগ সাধারণ সূত্র নিয়ম অনুযায়ী করা যাবে কিনা? দেখেন তো, বলতে পারবেন কিনা? না স্যার, দিক ভিন্ন করা যাবে না। হ্যাঁ, এটা মনে হচ্ছে যে তারা কিন্তু একই ক্রমে না, ঠিক না? আমি যদি এই চিহ্নটা নিচের দিকে দিতাম তাহলে মনে হয় করা যাইতো। আচ্ছা, কারো কি মনে হয় করা যাবে? জি স্যার। হ্যাঁ, আসলে করা যাবে, হ্যাঁ। কোন সেন্সে করা যাবে সেটা একটু দেখেন। এটা হচ্ছে মান যে দিক সমান ভেক্টরকে পরিবর্তন করা যায়। এক্স্যাক্টলি সমান ভেক্টর তৈরি করবো। আমরা করবো কি, এই ভেক্টরটা সমান করে একটা ভেক্টর আমরা রাখবো এখানে, হ্যাঁ, এই ভেক্টরটা মানের দিক দিয়ে সমান করে একটা সমান্তরাল ভেক্টর আমরা রাখবো এখানে। তারপর আমরা বলবো কি, এইটা যদি আর কিউ হয়, এইটাও তো আর কিউই হবে, তাহলে একটা নতুন বিন্দু দেওয়া দেবো, এটা এস দেবো। তাহলে আমরা বলবো কি, এই যে এভাবে লিখবো আর কি, যে এখানে পি কিউ প্লাস আর কিউ, হ্যাঁ, পি কিউ প্লাস আর কিউ, এটা সমান সমান লিখতে পারি আমরা হচ্ছে পি কিউ প্লাস কিউ এস। বুঝতে পারছেন তো না? কারণ আর কিউ এবং কিউ এস কিন্তু একই ভেক্টর, দুটারই মান সেম, দিক সেম। তাহলে বলেন তো অ্যান্সারটা তাহলে কি হবে? পিএস। অ্যান্সারটা হচ্ছে পিএস।
এটা হচ্ছে আমার অ্যান্সার, দেখছেন? তাহলে চিন্তা করেন কত অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে। কি অদ্ভুত ব্যাপার? আমার কোশ্চেন ছিল এটার সাথে এইটা যোগ করলে, এটার সাথে এটা যোগ করলে অ্যান্সার হয় কোনটা? দেখছেন অ্যান্সার হচ্ছে কিন্তু এইটা, ঠিক না? মিলা দেখেন, কারণ এটা তো আমি এক্সট্রা রাখছিলাম, এটার সাথে এটা যোগ করলে অ্যান্সার কিন্তু এইটা হয়েছে, এই আর কি। তো ভেক্টর এসব উল্টাপাল্টা হবে আর কি মাঝে মাঝে, জাস্ট সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী। হ্যাঁ, এটা হলো আমাদের সাধারণ সূত্র। স্যার যেহেতু আমার পি আর পিএস টা সমান, তো আমরা পি আর টা তো লিখতেই পারি পিএস এর জায়গায়। পি আর পি এস সমান না তো, আর কিউ এবং কিউ এস সমান, হ্যাঁ? এই যে আর কিউ এর সাথে কিউ এস সমান, পি আর তো হচ্ছে যে এই বরাবর। স্যার যেহেতু আমার কিউ আর কিউ এস এর দূরত্বটা সমান, তাহলে আমার পি আর পিএস এর দূরত্বটা সমান কেন না? ও সমান কেন হবে না এটা বলতেছেন? জি এটা স্যার। আসলে দেখেন, এটা হয় শুধুমাত্র সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। হ্যাঁ, এটা কিন্তু মানে আপনি বলতে, আমি চিত্রটা যদি সোজা করে রাখি তাহলে বুঝতে পারবেন। মনে করেন চিত্র যদি আমি পিটা রাখতাম এখানে, কারণ পিটা আমি রাখছি এখানে, আরটা রাখছি এখানে, এসটা রাখছি এখানে। চিত্রটা আসলে কিছুটা এই যে এরকম, সেটা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, যেখানে কিউ আর এবং কিউ এস এই দুটো সমান, বাট পি আর এবং পি এস কিন্তু সমান হতে এমন কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক না? কারণ পি তো আসলে কোন জায়গায় আপনি জানেন না। পি যদি যত এদিকে সরে যায়, এটা কিন্তু আরো ছোট হবে, এটা আরো বড় হবে, বাট এটা কিন্তু এখনো মাঝ বরাবরই থাকবে। এটা সমান হবে কোন সময়? সেটা হচ্ছে যে যদি এই যে এরকম চিত্রটা হইতো, এটা আর এটা পুরোপুরি লম্ব থাকতো, তাহলে আপনি বলতে পারতেন হ্যাঁ এটা সমান হবে আর কি, সমদ্বিবাহু ত্রিভুজের নিয়মে। সিমিলারলি যদি এখানে এটা 90 ডিগ্রি হইতো, তাহলে আপনি বলতে পারতেন যে পিএস এবং পি আর সমান। হ্যাঁ, তাহলে কিন্তু বলা যায় না। আরেকটা ব্যাপার ক্লিয়ার রাখেন, ভেক্টরের ক্ষেত্রে কিন্তু পিএস এবং পি আর সমান হইলেও আমার কিছু আসে যায় না, কারণ তাদের তো মান সেম হইলেও দিক সেম না। যদি দিক সেম না হয় তাহলে আমরা সমান ভেক্টর বলতে পারবো না। জি স্যার। পরের যে টপিকটা, পরের সূত্রটা ছিল হচ্ছে ত্রিভুজ সূত্র, আরেকটা আজেরা সূত্র। অলরেডি যেটা পড়ছি সাধারণ সূত্র, এটা কাজেরা সূত্র ছিল আর কি। হ্যাঁ, ত্রিভুজ সূত্র কাজেরা সূত্র, এটা কি বলতে চায়? এই সূত্রটা আমি বাংলা লিখতেছি না, হ্যাঁ, বাংলা লিখলে অনেক সময় নষ্ট হবে, আপনারা একটু বই থেকে দেখে নিন কেন লিখতেছি না সেটাও দেখবেন। ত্রিভুজ সূত্র বলতে যাচ্ছে কি, একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু একই ক্রমে যোগ করলে, যে কোনো দুইটা বাহু, সাপোজ আমি নিতেছি হচ্ছে কি এ বি, আচ্ছা এ বি নিলাম না, সাপোজ আমি নিলাম হচ্ছে যে সিএ এবং এবি। হ্যাঁ, সিএ এবং এবি, তো সি এর সাথে যদি এবি যোগ করি, কি বলছে, যে কোনো দুইটা বাহু নিলাম, আমি এটা নিলাম আর এটা নিলাম, বাট একই ক্রমে নিতে হবে। সি এ যেদিকে আছে এবিটা সেই ক্রমেই হইতে হবে। যদি যোগ করি, যোগফলটা হবে 3 নম্বর বাহুটার বিপরীত ক্রম। এটা কি বুঝতে পারছেন? সি এ এবি যদি নেই, 3 নম্বর বাহুটার সিরিয়াল হওয়া উচিত কি বিসি, বাট সূত্রটা কি বলতেছে, একটা ত্রিভুজে দুইটি বাহু একই ক্রমে যোগ করলে লব্ধি হবে তৃতীয় বাহুটির বিপরীত মুখ। আর একটা মাইকটা অফ করে নিন, মাইক। আচ্ছা, তো এখন হচ্ছে সিএ এবং এবি যোগ করলে অ্যান্সারটা কিন্তু দাঁড়াবে হচ্ছে কি সিবি। আর বলতেছি যে কোনো দুইটা বাহু যদি আমি একই ক্রমে যোগ করি, তাহলে অ্যান্সার হবে 3 নম্বর বাহুটা বা উল্টা দিকে। হ্যাঁ, এটা যেমন অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছিল, এটা তাহলে এভাবে আসবে না, এটা এদিকে হলে অ্যান্সার হবে। সিমিলারলি আমি যদি বলতাম বিসি প্লাস সিএ, তাহলে আপনারা কি বলতেন অ্যান্সার বলেন? বিএ। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে বিএ। আচ্ছা, এখন কি কেউ বুঝতে পারতেছেন কেন আমি সাধারণ সূত্র ত্রিভুজ সূত্র দুটাকে আজেরা বললাম? আপনারা একটু চিন্তা করে দেখেন তো, সাধারণ সূত্র যা পড়ছেন, ত্রিভুজ সূত্র কি একই জিনিস পড়ছেন না ভিন্ন জিনিস পড়তেছেন? একই। একই, পুরা কোনো পার্থক্য নাই, পুরা বেসিক্যালি একটু আগে যা পড়ছেন এখন তাই পড়তেছেন, জাস্ট একটু ভাষাটা চেঞ্জ করা, এটা মনে হচ্ছে কি নাকি পড়তেছি আর কি। বাট যদি দুইটার মধ্যে কম্পেয়ার করি, সাধারণ সূত্র চেয়ে ত্রিভুজ সূত্রটা একটু বেশি ভালো। কেন? কারণ এখানে কিছু মানে আমরা প্যাটার্ন খুঁজে পাই। কিরকম প্যাটার্ন দেখেন, মনে করেন আমরা এখন পুরো সাধারণ সূত্র ত্রিভুজ সূত্র সব বাদ দিয়ে দিলাম, জাস্ট ইকুয়েশনের দিকে তাকাইলাম, দেখেন একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে। এখানে দেখা যাচ্ছে সিএ প্লাস এবি সমান সমান হচ্ছে সিবি। একটু খেয়াল করেন, দেখছেন এটা শেষে যেটা ছিল আর এটা শুরুতে যেটা ছিল, এই দুইটা বাদ হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য অ্যান্সার হচ্ছে সিবি। সিমিলারলি এখানে হচ্ছে বিসি প্লাস সিএ, এই দুইটা বাদ হয়ে গেছে, তাহলে অ্যান্সার এই জন্য হচ্ছে বিএ। অর্থাৎ এগুলো যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এগুলো করার জন্য আপনাদের আসলে চিত্র আঁকা লাগে না। হ্যাঁ, চিত্র ছাড়াই চিন্তা করা যায়। তো আমি যদি আপনাকে এরকম কিছু দেই যে এক্স ওয়াই প্লাস ওয়াই পি
সমান সমান বলেন তো অবশ্যই কি পাওয়া যাবে? এক্সপি এক্সপি। আশা করি বুঝতে পারতেছেন, ঠিক না? যেগুলোর জন্য চিত্র আঁকা লাগে না, এটা হচ্ছে দক্ষতা আর কি। আমাদের যখন এমসিকিউতে এই চিত্র অনেক এমসিকিউ আসবে, এমসিকিউ এসে এরকম জিনিসপত্র দিবে। আপনাদের যদি বেসিক ক্লিয়ার থাকে, আপনার ফার্স্ট এটা বুঝতে হবে এরকম জিনিসপত্র থাকলে চিত্রটা কোনো ফ্যাক্ট না, এই সমীকরণ দেখে অ্যান্সার বলতে পারবো আর কি। তাহলে আমাকে এখন আরেকটা অ্যান্সার বলে দেন। আমি যদি বলি পিএল প্লাস এমপি, এটা সমান কি হবে? পিপি, না সরি সরি সরি, আচ্ছা সেকেন্ড একটু চিন্তা করে নিন। পিপি। না না, দেখেন আগের সাথে স্যার ট্রাই করছেন, এলপি, এলএম, এলপি হবে না, এলএম হবে না, এলএমও না। স্যার মাই- পিএল মাইনাস এমএল। মাইনাস এমএল হবে, প্লাস এমএলই হবে না? পিএল স্যার এলএম দেখেন এমএল 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 হবে, হ্যাঁ। এটা আগে পরে লিখলেই হয়ে যায় আসলে, বুঝছেন? আমি এমপি কে আগে লিখবো, এমপি কে আগে লিখবো, পিএল কে পরে লিখবো, এটা তো করাই যায় আগে পরে। এখন শেষ, এখন আগেরটার মতো হয়ে গেছে, পিআরপি বাদ দিয়ে দিবেন, আপনি অ্যান্সার বলুন হচ্ছে এমএল। শেষ। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, যদি চিত্র একা করি তাহলে কিন্তু বুঝতে পারবেন। মনে করেন চিত্র আঁকলাম, এটা দিলাম পিএল, এটা দিলাম পিএল, আর একটা দিব এমপি। এমপি হচ্ছে কোন দিকে? এদিকে, ঠিক না? এখন দেখেন মিলান, তো পিএল হচ্ছে কি এই বরাবর, আর এমপি হচ্ছে এই বরাবর। আপনাকে বলছে কি এটার সাথে এটা যোগ করতে, তো আপনি এভাবে না যোগ এভাবে চিন্তা করতে পারেন না। আপনার আসলে বলছে যে এখান থেকে এখানে যাইতে, তো এখান থেকে এখানে গেলে অ্যান্সার হবে এইটাই, এই যে এমএল হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, খাতায় জাস্ট ইকুয়েশন দুটো লেখা রাখেন একটু। জি স্যার। স্যার ব্যাসার্ধ ভেক্টর কি? ও স্যার, ওই যে ওইটাই আসলে আমি স্কিপ করছিলাম। হ্যাঁ, ওই যে একক ভেক্টর আগে আমি একটা সংজ্ঞা লিখে নিয়েছিলাম, অবস্থান ভেক্টর দেখছিলেন মনে হয়। অবস্থান ভেক্টর এখন আমি ব্যাসার্ধ ভেক্টর, ওইটা আমি একটু পরে করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, ওই সামঞ্জস্য টুকু করে একটু সামনে আগে ধরবো আর কি। এটা আপাতত এটা ধরতে যাচ্ছি, মানে এটা এখন আসলে এই মানে এই লেভেলের না, একটু এটা হচ্ছে একটু অ্যাডভান্স, তো এই জন্য একটু পরে ধরতে। আচ্ছা, তো এখন হচ্ছে যে আহ, এটা যদি বুঝে থাকেন, আচ্ছা এই জিনিসটা কি আপনারা বুঝেন? এটা কি 9-10 এ পড়ছেন মনে হয়, যে পি কিউ সমান সমান কিন্তু লেখা যায় মাইনাস কিউপি, ঠিক না? এটা তো মনে হয় জানেন। মাইনাস কিউপি মানে জাস্ট এটা উল্টা, মানে মাইনাস কিউপি মানে কিউপির উল্টা, তো কিউপির উল্টা মানে তো পি কিউ। আচ্ছা, তাহলে আমাকে এই জিনিসটাকে বের করে দিতে পারবেন কি? ত্রিভুজ এবিসি তে এবি মাইনাস এসি সমান কত? আপনার অপশন দেওয়া হচ্ছে বিসি, সিবি, এবি, বিএ। পিসি। স্যার দেখেন সবাই করে একটু শিওর হয়ে নেন। ফার্স্ট অফ অল স্যার বিসি। আমাদের আসলে উল্টা প্রশ্ন করা হচ্ছে আমাকে, স্যার আপনি বিয়োগ দিচ্ছেন কেন? বিয়োগ তো করার নাই, ঠিক না? এগুলো কিন্তু ঠিক না। যে কলেজের স্যার বা স্কুলের স্যার যেটা করে, পড়া হচ্ছে ক খ পরীক্ষা দিয়ে রাখে চন্দ্রবিন্দু, এরকম একটা অবস্থা। যাই হোক, আমি তোমাদের কিন্তু বিয়োগ করাইনি, করাইতেছি যোগ। তো আমার একটু চিন্তা করে করতে হবে আর কি। হ্যাঁ, ফার্স্টে আপনি এটা মাথায় রাখবেন, ভেক্টরে বিয়োগ বলতে কিছু না, ভেক্টরে সবই যোগ হয়। বিয়োগ আমি রাখতে পারবো না, ঠিক আছে? তাহলে এটা আমার কি করতে হবে? এ বি মাইনাস, আচ্ছা এসি কে লেখা যায় না মাইনাস সি এ, এই নিয়ম অনুযায়ী, ঠিক না? এসি কে কিন্তু লেখা যায় মাইনাস সি এ। তাহলে এখন কি হবে? এ বি প্লাস সি এ। এখন আমার বলেন অ্যান্সার কি? বিসি সি না, চিন্তা করেন। সিবি। হ্যাঁ, অ্যান্সার কিন্তু সিবি হবে, ঠিক না? কারণ ওই যে আবার আগেরটা একটু আগে এক্সাম্পলটা দিচ্ছি, এটার মতো এটা উল্টাইতে হবে। উল্টা মানে কি, মানে সাজাইতে হবে আর কি। সি এ কে আগে লিখতে হবে, এ বি কে পরে লিখতে হবে। এবার হচ্ছে দেখছেন না, এটা শেষে এটা শুরুতে মিলে গেছে, তাহলে এখন আপনি লিখবেন হচ্ছে সিবি। শেষ। খাতা লিখে ফেলেন, হ্যাঁ লিখে ফেলেন।
এটা বুঝলাম আমি। এটা বলতে পারবেন কি অ্যান্সার? এখন যেটা দেখলাম কিউ আর মাইনাস কিউপি। PR পি আর, হ্যাঁ পি আরই মনে হবে, হ্যাঁ। কারণ হচ্ছে এটা কিউ আর থাকবে, এটা মাইনাস দিয়ে এটা হয়ে যাবে মাইনাস পি কিউ, পরলেন এটা হয়ে যাবে হচ্ছে প্লাস পি কিউ, তারপর এটা সাজাইতে হবে পি কিউ প্লাস কিউ আর, তখন আপনি বলবেন যে অ্যান্সার হচ্ছে পি আর। পি আর। আচ্ছা, এটা গেল ভেক্টরের ত্রিভুজ সূত্র। স্যার তিন বই তো নাম্বারটা। অনেকগুলো সংজ্ঞা দেখছিলাম, ওগুলো কি স্কিপ করব? না না, সংজ্ঞা আমি সবই করবো আর কি। হ্যাঁ, আমি সিরিয়ালটা আসলে মানে বইয়ের সাজানো যেভাবে সাজানো ওভাবে আমি করতেছি না, কিন্তু নিজের মতো করে করতেছি, সবই আমি ধরবো। ধন্যবাদ। আর আপনার যদি স্পেশালি কোনো টপিকে আমি ইয়ার সমস্যা থাকে আমাকে প্রশ্ন করেন, হয়তো আমিও মাঝে মাঝে ভুলে যেতে পারি যে এই সংজ্ঞাটা ছিল আমি পড়াইতে ভুলে গেছি। তখন অবস্থান ভেক্টর আপনি বললেন, এটা যে বললাম আমি ইচ্ছা করে স্কিপ করছি, হয়তো কোনো কিছু অনিচ্ছাকৃত স্কিপ হয়ে যেতে পারে। তো আপনার স্পেসিফিক সংজ্ঞা হলে প্রশ্ন করেন, সমস্যা নেই। এটা আসলে প্রতি বছরই হয়, বুঝছেন? আপনাদের বইটা আমার দেখা হয় না যে বই আসলে কি হয়েছে না হয়েছে। তো বই না দেখা পড়ানো তো সমস্যা কি যে প্রতি বছর কোনো আপডেট হলে এটা আমি জানি না। তখন দেখা যায় স্টুডেন্টরাই বলে যে স্যার এটা এরকম নতুন আপডেট হয়েছে, আপনি এটা পড়ান নাই, তখন আমি টপিকটা যাই না, তখন পড়াই আর কি। সেই জন্য ইনকেস যদি আমি কিছু মিস করি আপনার এটা আমাকে বললেন। মিস করার কথা না, আমি রেয়ারলি মিস করি, তাই যদি মিস করি আপনার বললেন। আচ্ছা, বহুভুজ সূত্র হচ্ছে আরেকটা আজেরা সূত্র যেটা বললাম, এটাও আপনারা বুঝবেন। বহুভুজ সূত্র বলতে যাচ্ছে কি, একটা বহুভুজের একটা বাহু ছাড়া বাকি সবগুলো বাহু যদি একই ক্রমে যোগ করা হয় তাহলে অ্যান্সারটা হবে লাস্ট বাহুর অপোজিট ক্রম। আমি বাংলা কথায় বললে একটু বুঝতে সমস্যা হতে পারে, ইকুয়েশন লেখা দেখি তাহলে আপনারাই বুঝতে পারবেন। আমি যদি লিখি এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইএফ, সবাই বুঝতেছেন এটা অ্যান্সার কি হবে? AF হ্যাঁ, এটার অ্যান্সার হবে কিন্তু এফ। কেন? কারণ আমি এ থেকে বি তে গেছি, বি থেকে সি তে গেছি, সি থেকে ডি তে গেছি, ডি থেকে ই তে গেছি, ই থেকে এফ এ গেছি। মানে সোজা কথা আমি এ থেকে ঘুরতে ঘুরতে এফ এ আসছি, তাহলে আমি সোজা কথা আমি এ থেকে এফ এ গেছি। এটা হচ্ছে আমার অ্যান্সার। ত্রিভুজ সূত্রের মতোই আর কি, জাস্ট এখন তিনটা বাহু না, ইচ্ছা মতো বাহু। তাহলে আপনারা চিন্তা করেন ত্রিভুজ আর বহুভুজ যদি একই সূত্র হইতো তাহলে ত্রিভুজ সূত্র বানানোর কিন্তু দরকার ছিল না, বহুভুজ সূত্রটা পড়লেই আমাদের হয়ে যায়। আর স্টেপ বাই স্টেপ প্রমাণ করলে হয় আসলে। হ্যাঁ, এটা সমান সমান যে এফ, এটা কিন্তু প্রমাণও করা যায়। আপনারা চিন্তা করেন আমি যদি লিখি শুধু এবি প্লাস বিসি সমান কি লেখা যায় বলেন তো? এবি প্লাস বিসি AC এসি। এসি, তাহলে এখানে আমি লিখতে পারি এই দুটো জায়গায় এসি, বাকি প্লাস সেম রাখলাম এসি সিডি ডি ইএফ। তারপর এই দুটো যোগ করলে আবার কি হবে? AD AD এডি হবে। আর এখানে হচ্ছে ডি, এখানে হচ্ছে ইএফ। তারপর এই দুটো যোগ করলে হবে এই 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 প্লাস ইএফ, আর এই লাস্টের দুটো যোগ করলে হবে এফ। এফ। দেখা বোঝা যায়। এটা পরীক্ষায় কখনোই আসবে না, না এমসিকিউতে, না সৃজনশীল, না 1 নম্বর 2 নম্বর কিছুর জন্য আসবে না। বই আছে যেন দেখা রাখবেন। আচ্ছা, অবশেষে আমাদের ভেক্টরের ফার্স্ট মেইন টপিক শুরু করতে যাচ্ছি আমরা। হ্যাঁ, এতক্ষণ যা ছিল সবই ভূমিকা টাইপ। শুরু ক্লাস তো আসলে ভূমিকা টাইপ জিনিসপত্র বেশি থাকবে। আমাদের ভেক্টর অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে সামান্তরিক সূত্র।
আচ্ছা, তো আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা। ইনফ্যাক্ট আমি ভেক্টর যোগের যে প্রথম 3টা নিয়ম বলছি, 3টাই আজাইরা। মেইনলি হচ্ছে আসলে সূত্র 4 নাম্বার, হ্যাঁ ওই 3টা একটা পরীক্ষা আসে না, আমাদের 4 নাম্বার থেকে সবকিছু দরকার আছে। ইনফ্যাক্ট এই জিনিসটা ছাড়া আপনি সামনে আগাইতে পারবেন না। সায়েন্সের স্টুডেন্ট যদি সামান্তরিক সূত্র না জানে, ফিউচারে আপনি কিছু করতে পারবেন না, হ্যাঁ সবকিছু যেগুলো কাজে লাগে। আচ্ছা, তো সামান্তরিক সূত্র হচ্ছে ফার্স্টে কি বলা হচ্ছে, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা আমি একটা সামান্তরিক কল্পনা করলাম। আচ্ছা, সামান্তরিকের সংজ্ঞা আশা করি আপনারা জানেন না, যে অপোজিট যদি দুটা বাহু সমান্তরাল হয় তাহলে তাদের সামান্তরিক বলে। আচ্ছা, এটাকে কি সামান্তরিক বলা যাবে? আমি যদি একটা বর্গ আঁকি, এটা সামান্তরিক বলা যাবে কি? জি স্যার। হ্যাঁ যাবে। হ্যাঁ, তাহলে বর্গ, রম্বস, ইভেন কি আয়ত, এগুলো সবগুলোই আসলে সমান্তরিক। মানে অপোজিট বাহু যেহেতু সবগুলোই সমান্তরাল, তাহলে এগুলো সবগুলোই কিন্তু সমান্তরিক। আচ্ছা, তো সামান্তরিক কি বলা হচ্ছে, কি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, তাহলে আমি চিন্তা করলাম এটা একটা সন্নিহিত বাহু, এটা একটা সন্নিহিত বাহু, আমি বাহুগুলোর নাম দিলাম। সাপোজ এটা হচ্ছে ও এ বি সি সামান্তরিক, তাহলে ও এ বাহুটা এবং ও সি বাহু নিয়ে চিন্তা করতেছি। আচ্ছা, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টর সূচিত করা হয়, তবে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী, তাহলে ওই বাহুদ্বয়, হ্যাঁ আচ্ছা এখানে কি বলতো, দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টর সূচিত করা হয়, সূচিত মানে মার্ক করা, হ্যাঁ চিহ্নিত করা। তাহলে আমি ও এ দ্বারা ও এ বরাবর একটা ভেক্টর চিহ্নিত করলাম, আর ও সি বরাবর একটা ভেক্টর চিহ্নিত করলাম। আচ্ছা, মার্ক করা হয় তবে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা। তাহলে এই দুইটা বাহু মানে একটা সামান্তরিক তো কর্ণ দুইটা না, এখানে একটা এখানে একটা, এখানে দুইটা কর্ণের কথা বলা নেই, বলছে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী। তাহলে এই দুইটা বাহু তো ছেদবিন্দু হচ্ছে এইটা, এই কর্ণ, এখানে যে কর্ণটা আঁকবো, এই কর্ণ দ্বারা ভেক্টরদ্বয় লব্ধি সূচিত করা যাবে। তাহলে বুঝেছি কি, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যোগ করলে নাকি এই ভেক্টরটা তৈরি হয়। তাহলে এখন দেখতেছেন তো না, আগেরটার মতো কিন্তু কথা না, একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি বলতে যাচ্ছে, আমি যদি নাকি ও এ প্লাস ও সি করি, তাহলে সেটা কিন্তু অ্যান্সারটা হবে হচ্ছে ও বি। ইভেন কি ইকুয়েশনও কিন্তু আর আগের মতো এরকম মিল নাই, ঠিক না, যে মাঝখানে যেটা বাদ দেবো তাহলে আর সেম হয়ে যাবে, এরকম কিন্তু আর হইতেছে না। আচ্ছা, এখন এটা আসলে প্র্যাকটিক্যালি আপনি করতে পারবেন। আমি যেহেতু বোর্ডে দেখাই দিচ্ছি ক্যামেরা, আমি দেখাতে পারতেছি না, আপনার সামনে থাকলে আমি টেবিলে দেখাতে পারতাম, আপনারা নিজেরাও করতে পারেন। যে মনে করেন আপনি এখানে একটা পানির বোতলের ক্যাপ রাখছেন, তারপর হ্যাঁ পানির বোতল বা যে কোনো একটা কিছু রাখছেন, রাখা করবেন কি, দুইটা হাত নিলেন, হাত নিয়ে এখানে এই বরাবর একটা টোকা দিবেন, হ্যাঁ যে এই বরাবর একটা টোকা দিবেন, একই সময় এই বরাবর একটা টোকা দিবেন। এবং আমরা প্র্যাকটিক্যাল নলেজ থেকে বুঝতে পারি, আমি যদি একটা বস্তুতে একই সময় দুটা টোকা দেই, হ্যাঁ একই সময় দুটা টোকা দেই, তাহলে বস্তুটা কিন্তু এদিকেও যাবে না এদিকেও যাবে না, যাবে কোন বরাবর, মাঝ বরাবর। এটাই সামান্তরিক সূত্র আসলে বুঝাইতে চাইতেছে, যে একটা বস্তুকে যদি আপনি এভাবে একই সাথে দুইটা বল প্রয়োগ করেন, বস্তুটা আসলে যাবে কোন বরাবর, কর্ণ বরাবর। দেখেন কর্ণ এত ঘুরায় পেঁচায় লিখছে কেন, হ্যাঁ আমি তো সংক্ষেপে বলতে পারতাম যে আপনি যদি দুই দিকে টোকা দেন যাবে মাঝ বরাবর, এভাবে না বলে কিন্তু সে কর্ণের কথা বলছে। এটার লজিকটা কি সেটা একটু আপনি নিজেরা দেখেন। আচ্ছা, একটা কথা বলেন তো, এটা যদি 80 ডিগ্রি হয়, 80 ডিগ্রি, এটা কি 40 ডিগ্রি হবে কিনা? বলতে পারবেন কেউ? আর এটা এটা তো সব ক্ষেত্রে হয় না। সব ক্ষেত্রে না তো স্যার, হ্যাঁ সব ক্ষেত্রে হবে না, কোন ক্ষেত্রে হবে বলেন তো? বর্গ, আয়ত, আয়ত মানে বর্গ। মেনলি রম্বসের ক্ষেত্রে, ঠিক না, সবগুলো বাহু সমান ক্ষেত্রে। আয়তার ক্ষেত্রে তো হবে না আসলে, আয়ত তো 90 আর 45 পারফেক্টলি। দেখেন এখানে হচ্ছে যেটা, এটা যদি 80 ডিগ্রি হয়, এটা 80 মানে 40 হবে না, 40-এর চেয়ে তো কম হবে। হ্যাঁ, এটার কারণটা হচ্ছে যে সামান্তরিকের দুইটা বাহু, এই দুইটা বাহু আসলে দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করছে। এই দৈর্ঘ্যটা যত বড় হবে এই কোণটা তত ছোট হবে। বোঝানোর জন্য আমি একটা অন্য টাইপের সামান্তরিক একা দেখাই দিচ্ছি। তো আমি এরকম একটা সামান্তরিক আঁকলাম, এখানে যদি কোন জায়গা থেকে, এখন খেয়াল করছেন আশা করি, আমি যদি এখানে 80 ডিগ্রি কল্পনা করি, এই কোণটা কিন্তু অর্ধেকের চেয়ে বেশি হবে, হয়তো দেখা যাবে এটা 50 হয়েছে, এটা 30 হয়েছে। দুই ক্ষেত্রে তো উল্টা না, দুই ক্ষেত্রে মনে হচ্ছে এটা 30 হলে ওইটা 50 হবে। এটা বোঝা যাচ্ছে কি, আপনি যে ওই যে বস্তুটা রাখছেন, হ্যাঁ বস্তুটা রেখে এদিকে একটা টোকা দিচ্ছেন, এদিকে একটা টোকা দিচ্ছেন, এই টোকাগুলোকে আপনি রেখা দ্বারা প্রকাশ করতেছেন। এবং এই রেখা দ্বারা বোঝাচ্ছে কি, আপনি এদিকে যে টোকাটা দিচ্ছেন আর ওদিকে যে টোকাটা দিচ্ছেন, দুইটা টোকার মধ্যে এই টোকাটা বেশি জোরে দিতেছেন, ঠিক না? একটু ট্রাই করে দেখেন আর কি। হ্যাঁ এক হিসাবে দুটো টোকা দিবেন, বাট একটা একটু বেশি জোরে দিবেন, একটা কাছতে দিবেন, একটা পর একটা না কিন্তু একই সময় দিতে হবে আর কি। হ্যাঁ
দেওয়ার দেখবেন কি বস্তুটা মাঝ বরাবর যাচ্ছে, বাট পুরোপুরি মাঝ বরাবর না, একটু কোন দিকে যাইতেছে বুঝতে পারতেছেন কি? দেখেন তো, বড় টোকাটার দিকে যাচ্ছে নাকি ছোট টোকাটার দিকে যাইতেছে, দেখেন তো বোঝা যায় কিনা? ওর দিকে। খেয়াল করেন, আমি এখানে ধরতেছি কি ও এ বড়, ও সি হচ্ছে ছোট। তাহলে ওবি রেখাটা কার কাছে বেশি বলুন তো? ওবি রেখাটা কি ও এর কাছে নাকি ও সি এর কাছে? ওই পারবেন? ওসি ও এর কাছে, এক্স্যাক্টলি ও এর কাছে। কিন্তু দেখেন এই যে মনে আছে না, এটা যদি 80 ডিগ্রি হয়, এটা কিন্তু 30 ডিগ্রি, এটা হবে 50 ডিগ্রি। ওকে যদি জিজ্ঞেস করা হয় ওবি তোমার থেকে কত দূরে, সে বলে আমার থেকে 50 ডিগ্রি দূরে, ওটা বলে মাত্র 30 ডিগ্রি দূরে। তার মানে ওবি আসলে কিন্তু ও এর কাছে আসতেছে। তার মানে সোজা কথা, কর্ণ রেখাটা সবসময় কার কাছে থাকে? বড় বাহুটার কাছে থাকে, আর ছোট বাহু থেকে সে দূরে থাকে। বাট এটা যদি পারফেক্ট রম্বস হইতো, মনে করেন চারটাই সমান সমান, যে এটা সমান সমান, এই ক্ষেত্রে হয়তো আপনি দেখবেন এটা পুরোপুরি মাঝ বরাবর গেছে। হ্যাঁ, আমারটা আসলে আমি রাফলি আঁকতেছি তো পারফেক্টলি সমান হবে না, এক্ষেত্রে হয়তো এইটা আর এটা সমান হবে যদি এই দুটো বাহু সমান হয়। আর যদি কোনো একটা সাইডের বাহু বড় হয়, ওই সাইডের কোনটা কিন্তু ছোট হয়ে যাবে। এই আর কি সামান্তরিক সূত্র বুঝাইতে চাইতেছে। আচ্ছা, আমরা আসলে আজকে এতটুকুতে শেষ করি।